প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি শুধুমাত্র গ্রিনল্যান্ড নয়, পুরো আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ভবিষ্যৎ চুক্তির একটি কাঠামোতে উপনীত হয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই তিনি আগামী 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর উপর যে 10% ট্যারিফ আরোপের হুমকি দিয়েছিলেন সেটি স্থগিত করছেন। অর্থাৎ গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের দেশগুলোর সঙ্গে আমেরিকার যে একটি ঠান্ডা যুদ্ধ, যেটি পরবর্তীতে প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছিল, সেটি কিছুটা হলেও থেমেছে এই কারণে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে গ্রিনল্যান্ড ইস্যুতে তিনি একটি ডিল করতে যাচ্ছেন। যদিও এই ডিলটি আসলে কি, কতদিনের জন্য, এটি স্পষ্ট হয়নি। প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়ায় এটি বলেছেন। পরবর্তীতে তিনি দোবাসে সম্মেলন শেষে বের হয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এইসব কথাগুলো বলেছেন। অর্থাৎ গ্রিনল্যান্ড ইস্যুতে আলোচনা মোড় কিছুটা অন্যদিকে ঘুরে আছে। অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে যেটি হচ্ছে, আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। একটি হলো আইসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি তাদের বোর্ড সভা শেষে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা কোনো নিরাপত্তা হুমকি দেখছে না, এবং টুর্নামেন্টের ঠিক অল্প কিছুদিন আগে ভেন্যু সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ যে আহ্বানটি জানিয়েছিল, যে অনুরোধটি করেছিল যে তারা ভারতে খেলবে না, শ্রীলঙ্কায় খেলবে, এটি আইসিসির পক্ষে মেনে নিলে ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোর জন্য এটি সমস্যা হতে পারে বলে তারা মনে করছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল আছে, যদিও আইসিসি তাদেরকে একদিন সময় দিয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। এই অবস্থায় বিসিবি প্রেসিডেন্ট ক্রিকেটারদের সঙ্গে আগামীকাল আলোচনা করবেন, তারপর হয়তো একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের সিদ্ধান্ত, ভারতে কোনো অবস্থাতেই নিরাপত্তার হুমকি ঝুঁকি নিয়ে খেলা যাবে না। অন্য যে বিষয়টি, সেটি হলো আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনকে ঘিরে এর মধ্যে এই রাজনৈতিক দলগুলো প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে। কিন্তু অনেকের মনে এখনো প্রশ্ন, নির্বাচনের মাত্র 3 সপ্তাহ আগে অনেকের মনে এখনো প্রশ্ন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে তো? অনেকগুলো প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল, এবং আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কবির হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা ঘোষণা দিয়েছেন, তিনি বল প্রয়োগ করতে চান না, অর্থাৎ গ্রিনল্যান্ড জোর করে সেনাবাহিনী পাঠিয়ে দখল করতে চান না। যদিও এর আগে বিভিন্ন বক্তব্যে তিনি বলেছেন যদি দরকার হয় তবে আমরা সেটি করব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ বক্তব্যটি আমরা একটু শুনি, তিনি যে বল প্রয়োগ করতে চান না, তারপর আপনার কাছে আসছি। We never asked for anything. আমরা কখনই কিছু চাইনি আর কখনই কিছু পাইনি। সম্ভবত আমরা কিছুই পাবো না যদি না আমি অতিরিক্ত শক্তি ও বল প্রয়োগের সিদ্ধান্ত নেই। সেটা করলে কেউ আমাদের ঠেকাতে পারবে না। আমি সেটা করব না। ঠিক আছে, এখন সবাই বলছে ওহো ভালো, কারণ মানুষ ভাবছিল আমি শক্তি ব্যবহার করব। আমার শক্তি ব্যবহার করার প্রয়োজন নেই। আমি শক্তি ব্যবহার করতে চাই না, আমি শক্তি ব্যবহার করব না। আমেরিকা শুধু একটি জায়গায় চাইছে, গ্রিনল্যান্ড নামে একটি স্থান, যেটি একসময় আমাদের তত্ত্বাবধানে ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান, জাপানি, ইতালীয় সহ অন্যদের পরাজিত করার পর আমরা সম্মানের সাথে সেটি ডেনমার্ককে ফিরিয়ে দিয়েছিলাম। প্রফেসর কবির হাসান, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সম্মেলনটি হয়েছে, এটিতে গুরুত্ব পাওয়ার কথা ছিল অর্থনৈতিক নানা ইস্যু, কিন্তু একটি ইস্যুতে গিয়ে সবাই থমকে গিয়েছেন, সবাই আলোচনা চালিয়ে গেছেন, সেটি হলো গ্রিনল্যান্ড। এবং সেখানে প্রেসিডেন্ট শেষ মুহূর্তে গিয়েছেন, গিয়ে তিনি পুরো আলোচনা মোড়টা ঘুরিয়ে দিয়েছেন। ছোট্ট একটা কিছু চাইছেন, তিনি বলছেন আমরা তো কখনো কিছু চাইনি, কখনো কিছু পাইও নি, এবং শক্তি প্রয়োগ ছাড়া কেউ আমাদেরকে কখনো কিছু দেয়নি, আমরা চাইলে এখানেও করতে পারতাম কিন্তু করছি না। তো এত ভালো ভালো কথা বলার পর আপনারা গ্রিনল্যান্ড দিতে এত আপত্তি কেন, কিংবা আসলে এই আলোচনাটা এখন কোথায় গিয়ে ঠেকছে? দেখুন, আমি আসলে আমার ইউনিভার্সিটি থেকে আসার পথে ডাভোসে তার বক্তৃতা শুনছিলাম। এত বড় লম্বা বক্তৃতা, আপনি ঠিকই বলেছেন। শুরু করেছে আমেরিকান ইকোনমিক রিকভারি নিয়ে, বাইডেনকে একটু গালাগালি করে, তারপরে গ্রিনল্যান্ডে চলছে গত হাফ এন আওয়ার ধরে, তারপরে আমার আপনার অনুষ্ঠানে জয়েন করা। আসলে দিস গাই ইজ হাফ ম্যাড। সে শক্তি প্রয়োগ করতে চাইলেও সে পারবে না।
তার সে শক্তি নাই আসলে, কারণ এটাতে মাল্টিপল ইস্যুস আর ইনভলভ। রশিদ ভাই আছেন, উনি লয়ার আর বুঝবেন, এটা ন্যাটোর একটা মানে সম্মিলিত প্রয়াস, এটা নথিভুক্ত কান্ট্রি, এবং গ্রিনল্যান্ড চাচ্ছে, সে বলতে চাচ্ছে যে ওইটা শুধু আমেরিকার জন্য ভালো হবে না, ন্যাটোর জন্য ভালো হবে, সিকিউরিটি ইস্যুর কথা আনছে। আসলে তার সবচেয়ে বড় হলো যে গ্রিনল্যান্ডের নিচে যে ন্যাচারাল রিসোর্সেস আছে, সেই ন্যাচারাল রিসোর্সের দিকে তার চোখ। কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আসা, সে কথা কিন্তু এই বক্তৃতা বলেছে 50 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল এখন ভাগাভাগি খাবে। সে সবকিছু ট্রানসাকশনাল, সবকিছু দেখে তার একটা বিজনেসম্যানের দৃষ্টিভঙ্গিতে, নট এজ এ ওয়ার্ল্ড লিডার। এখন কি জানেন জল ভাই, ওকে দেখে আমার মনে হয় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে আমেরিকার লোকজন এখন ভাববে যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লিডাররা তো এত খারাপ না, যতটা খারাপ সে যেটাই মনে করছে সেটাই ল, তার মরালিটির স্টিক মানে ব্যাকগ্রাউন্ড হলো, তার নিজে যেটা ভাবছে সেটাই হলো বেঞ্চমার্ক। এই জিনিসগুলো কিন্তু ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে কাজ করে না, এবং যে জিনিসটা ফার্স্ট অফ অল আপনার প্রশ্ন সরাসরি উত্তর, সে বল প্রয়োগ করতে চাইলেও পারবে না। সেকেন্ডলি, সে আসলে আমেরিকার অবস্থান ওয়ার্ল্ড সিনারিতে আরো নাজুক করে দিচ্ছে। আমেরিকা বারবার বলছে যে সুপার পাওয়ার, ইরানে গিয়ে ওরা কিভাবে বম মেরেছে, এই সমস্ত স্টোরি আমরা জানি, এগুলো কিভাবে কাজ হচ্ছে। এখন রাইট নাও ইরান ইজ অ্যাগেইন সেকেন্ড থ্রেট। আপনি জানেন যে এখন অপেক্ষা করতেছে যে সাউথ চায়না সি থেকে ওদের যে নৌবহর আছে ওখানে নিয়ে হয়তো বম্বার্ড করবে, ওরা চাচ্ছে রেজিম চেঞ্জ করার জন্য। সবকিছু করছে আসলে একটা দেশকে খুশি করার জন্য, এবং এই দেশটা হলো ইসরায়েল। এবং ইসরায়েলের প্রসঙ্গটা আমি আনছি না, আমি ফোকাস থেকে দূরে সরে যাচ্ছি না। আমার মনে হয় না যে আইসল্যান্ডের আমেরিকান সিকিউরিটি ইস্যু কিছু আছে যেটা সেটা করতে পারতো ন্যাটোর ফ্রেমওয়ার্কের মাধ্যমে, সেটা আইসল্যান্ডেরকে সুরক্ষা দিতে পারে, কিন্তু সেটা সে করতে চাচ্ছে না। সে চাচ্ছে যে টোটাল কন্ট্রোল অফ আমেরিকা, even though it's not the ownership. It's not going to happen. And this guy has gone half mad actually. I do not know what he is doing, what he's thinking. মানে একটা দেশে গিয়ে একটা দেশে নির্বাচিত প্রেসিডেন্ট বউকে তুলে নিয়ে আসা, মানে এবং এগুলো তো মানে ওয়ার্ল্ড ডিপ্লোমেসি বা ওয়ার্ল্ড যে মানে পলিটিক্যাল এথিক্স আছে এগুলোর মধ্যে কাজ করে না, এবং সে তার নিজের মিত্রদের সাথে এগুলো করছে। আমার মনে হয় সামথিং ইজ ভেরি রং উইথ হিম। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি, তাকে যারা কন্ট্রোল করতে পারতো, যে কংগ্রেস হ্যাজ বিকাম সাবসার্ভিয়েন্ট, কেউ ভুলে তার বিরুদ্ধে কোনো কথা বলে না। আপনারা জানেন যে কিছুদিন আগে সিনেটের ওই যে ওয়ার পাওয়ার অ্যাক্ট, কারণ একটা দেশকে ইনভেড করতে গেলে আপনি কংগ্রেসের পারমিশন নিতে হবে, সেটাকে স্টপ করে দিয়েছে। মানে 5 জন প্রতিভা বলেছে যে না, এটা পক্ষে আর আছে যে না, প্রেসিডেন্ট ট্রাম্প করতে পারে না। তারপরে তার হুমকি ধমকিতে 3 জন চলে যাওয়া, এটার পয়েন্ট কি যে হচ্ছে, টু বি অনেস্ট উইথ ইউ, আমি আসলে এত বছর ধরে আমেরিকা আছি, আমি কোনোদিন আমেরিকার প্রেসিডেন্টকে এইভাবে বিহেভ করতে দেখিনি। সামথিং ইজ ভেরি রং উইথ হিজ হ্যান্ড, ইট মিনস। এবং আমি এই কিছুদিন আগে জেফরি সাইড বলে একজন অর্থনীতিবিদ আছেন হার্ভার্ড, উনিও একই কথা বলছেন যে তার সাইকোলজিক্যাল প্রবলেম আছে। আপনারা জানেন যে ফার্স্ট টার্মে অনেক আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন মানে কেম উইথ এ কনক্লুশন, দিস গাই হ্যাজ মেগালোমোনিয়াক, যে সাইকোলজিক্যাল ট্রেট, যেটা আসলে একটা মানুষকে নিজেকে নিয়ে সবসময় ভাবার চিন্তা করে। সে ডাভোসে গিয়ে, এবং আপনি কি জানেন গত 50 বছরে মানে আমেরিকান প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্ট গেছে এবং সেটা আমেরিকান প্রেসিডেন্ট, এবং ডোনাল্ড ট্রাম্প দিস ইজ সেকেন্ড টাইম, এবং এই জিনিস সে করে যাচ্ছে। এটার আমার আর উত্তর নাই। রশিদ ভাই, আপনার কাছে বোধহয় ভালো উত্তর আছে। আমরা একটু রশিদ ভাইয়ের কাছে বোঝার চেষ্টা করি। আব্দুর রশিদ, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে তিনি তো একটা ফিউচার ফ্রেমের কথা বলছেন, এই ডিলটা আসলে কি ধরনের হতে যাচ্ছে? সাংবাদিকরা তাকে নানাভাবে জানার চেষ্টা করেছেন। তিনি যখন বের হয়ে আসছেন ডাভোসের সম্মেলন কক্ষ থেকে, তখন জানার চেষ্টা করেছিলেন যে ডিলটা কি আসলে। আপনি তো একটা ডিলের কথা বলছেন, আমরা একটু দেখে নিই যে ডিলটা কি। সাংবাদিকদের প্রশ্ন তুলে তিনি কি বলছেন, তারপর আপনার কাছে আসছি। Come and tell us how you did the deal, sir. Yeah, it's a good deal, fair deal for everybody. I think it's a very good deal. The world wants to know how you did the deal, sir. It's a really good deal for everybody. You still stand for Mr. President, can you give us some details on how you reached this framework, please? It's a deal that people jumped at. Really fantastic for the USA. Gets everything we wanted, including especially real national security and international security. How so? Can you give us some details, please? Well, the deal is going to be put out pretty soon, and we'll see. It's right now a little bit in progress, but pretty far along. It gets us everything we needed to get.
Well, he's a great leader. I think he's fantastic. The Secretary General who's representing the other side, which is really us too, because, you know, we're a very important member of NATO. I've done a lot for NATO. And it's really nice. I mean, it's a deal that everybody's very happy with. Does it still include the United States having ownership of Greenland like you said you wanted? It's a long-term deal. It's the ultimate long-term deal. And I think it puts everybody in a really good position, especially as it pertains to security and minerals and everything else. It's the ultimate long-term deal. How long will the deal be, Mr. President? Infinite. There is no time limit. জি আব্দুল রশিদ দেখছিলেন তাকে সাংবাদিকরা পেঁচিয়ে পেঁচিয়ে ধরছিলেন যে ডিলটা কি হলো। তিনি বলছেন এই এমন একটা ডিল হলো যেটি সবাই খুশি, এমন একটি ডিল যেটি ইন্টারন্যাশনাল বিশ্বের জন্য খুবই উপকারী একটি ডিল, এবং এই ডিলটি মূলত ইঙ্গিত তিনি যেটা দিচ্ছিলেন যে ন্যাটোর সেক্রেটারি জেনারেল তার সাথে তার এই ডিলটি হয়েছে। এবং সাংবাদিকরা জানতে চাইছেন কতদিনের ডিল, এই ডিলটা কি আসলে। তিনি বলছেন লং টাইম, ইনফিনিট, ফরএভার, তিনটি শব্দ তিনি ব্যবহার করেছেন। আমি একটু আপনার কাছে জানি যে মানে গোপনে কি সবার সমঝোতাটা হয়ে গেল যে গ্রিনল্যান্ড শেষ পর্যন্ত কোরবানির খাতায় গ্রিনল্যান্ড, এমন কোনো কিছু কি? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে ওয়ার্ল্ড ইজ নাও ফেসিং এ হিউজ ডেসপোটিজম অর ফ্যাসিজম, আমরা ওয়ান অফ সেন্সে বলতে পারি যে ওয়েস্টার্ন ফ্যাসিজম, যেটা আমরা কখনো দেখিনি। দেখেন মাত্র দুটো বিশ্বযুদ্ধ 20 বছরের ব্যবধানে হয়েছে। এরপরে আমেরিকা সারা পৃথিবীকে হেল্প করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য, পুরো ইউরোপকে রক্ষা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, যাতে একটা এমন পৃথিবী তৈরি করা যায় যেখানে মানুষ ছোট বড় রাষ্ট্র হিসেবে সার্বভৌমত্ব এক থাকবে এবং পৃথিবী হবে গণতন্ত্র, মানবাধিকার এবং পারস্পরিক নির্ভরশীলতার একটা পৃথিবী, এবং গ্লোবাল একটা ভিলেজ তৈরি হবে যেখানে নেতৃত্বে থাকবে আমেরিকা তার গুড প্রিন্সিপাল এন্ড আইডিয়াস দিয়ে, কিন্তু সারা পৃথিবী এখান থেকে সুবাতাস নিবে এবং আমরা একটা সাস্টেইনেবল ওয়ার্ল্ড পাবো। কিন্তু সেখান থেকে দেখেন এর আগের যত প্রেসিডেন্ট এসেছে তারা এই জিনিসটাকে কিন্তু ফোকাস করেছে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড যে আমেরিকার এমন একজন প্রেসিডেন্ট এসেছেন যিনি মানে তার যে ডেসপোটিজম, এই ডেসপোটিজমটাকে এমন একটা মাত্রা নিয়ে গেছেন যেখান থেকে আমরা আমেরিকাকে আর পৃথিবী ট্রাস্ট করতে পারছে না। এই যে গ্রিনল্যান্ডের যে ডিলটার কথা আপনি বলছেন, ইনফ্যাক্ট আপনি যে ফরএভার আর ইনফিনিটিভ শব্দগুলো তিনি ব্যবহার করেছেন, এটা থেকে বোঝাই যায় এখানে আসলে কোনো ডিল হয়নি। এখানে বলা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক অফ এ ডিল, অর্থাৎ ডিলের জন্য একটা মানে প্রাথমিক একটা সমঝোতা যেটা লাস্ট মোমেন্টে করা হয়েছে উইক অফ এবং জেডি ভ্যান্স এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপে যাওয়ার, ডোনাল্ড ট্রাম্প ডাভোসে যাওয়ার আগে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কথাবার্তা হয়েছে, এবং সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে সেক্রেটারি তার সাথে যে কথা হয়েছে, এর মধ্যে দিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে এবং সেটাই হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক ভবিষ্যতে একটা ডিলের জন্য। কোনো ডিল এখনো পর্যন্ত হয়নি। এখন আমি আপনাকে একটু বলতে চাই কেন আমরা এই জায়গাতে আসলাম, কেন ডোনাল্ড ট্রাম্প যে গত বুধবারে আপনার বলেছিল যে উইল টেক গ্রিনল্যান্ড ইদার ইজি ওয়ে অর হার্ড ওয়ে। ইভেন কি হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল যে মিলিটারি অপশনটাকেও তারা রুল আউট করছে না, মিলিটারি অপশনটা অন দ্য টেবিলে আছে। এর মানে হচ্ছে আমরা গত সপ্তাহ পর্যন্ত সবাই ধরেই ফেলেছিলাম যে গ্রিনল্যান্ডকে আমেরিকা নিচ্ছে, ইদার ইট ইজ বাই হার্ড ওয়ে, ইজি ওয়ে অর হার্ড ওয়ে। প্রয়োজনে মিলিটারি অ্যাকশন যদি নিতে হয় তাও নেওয়া হবে, কিন্তু সেটাকে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির কারণে নেওয়া হবে। এবং এটাকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের কিছু কথা যেগুলো মিথ্যাচারণাও করা হয়েছে, আমি যেটা বলবো, যেমন বলা হয়েছে গ্রিনল্যান্ডকে আমরা ভুল করেছি তাদেরকে ব্যাক করে দেওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি আমরা আসলে গ্রিনল্যান্ড দখলে নিয়েছিলাম নাকি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো আমরা ইউরোপকে সেভ করার জন্য আমরা সৈন্য পাঠিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান এবং ইতালি থেকে যে তাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দামাদল, সেখান থেকে আমরা রক্ষা করেছিলাম ইউরোপকে। কিন্তু রক্ষা করার মানে কি এই যে আমি আপনার বাড়িটা, পাশের বাড়িতে ডাকাত এসছে, আমি গিয়ে আমার শক্তি দিয়ে সেই ডাকাতকে তাড়িয়ে দিলাম, এরপর আমি আপনার বললাম যে আচ্ছা আপনার বাড়িটাকে ফেরত দিলাম, কিন্তু বাড়ির পাশে যে সুন্দর বাগানটা আছে এই বাগানটা কিন্তু আমার। আসলে এইভাবে হয় নাকি? ইউরোপের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে একটা ঐতিহাসিক সম্পর্ক। ইউরোপের সাথে আমাদের সবকিছুতে একটা কমন গ্রাউন্ড আছে, আমাদের কালচার এক, আমাদের সভ্যতা এক, আমরা যে গড়ে উঠেছি যে হিউম্যান ভ্যালুজ নিয়ে, যে পারস্পরিক মানুষের ডিগনিটি এবং সিভিলাইজেশন, কৃষ্টি, কালচার সবকিছুর সাথে ইউরোপের একমাত্র মিল আছে। ইউরোপই হচ্ছে আমাদের সবচাইতে বিশ্বে বড় পার্টনার এবং ইউরোপের পার্টনার হচ্ছে আমরা। আপনি দেখেছেন যে মধ্যপ্রাচ্যে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে কিন্তু ন্যাটো, আমাদের ইউরোপিয়ান সোলজাররা কিন্তু আমাদের সাথে থেকেছে। আমেরিকা 9/11-এর পরে আফগানিস্তান কিংবা ইরাকে, আফগানিস্তান এবং লিবিয়াতে যখন হানা দেয়, তখন কিন্তু নেটো বাহিনীতে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে, সোলজার দিয়ে তাদের সোলজার মারা গেছে।
তো এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে যদি আমরা এই ধরনের কথাবার্তা যদি বলি যে কথাগুলো হচ্ছে বেসলেস, তাহলে যেটা হবে কি, আমেরিকা পৃথিবীতে একটা গ্রাউন্ড হারাবে। দেখেন অন্যদিকে রাশিয়াও কিন্তু বলে বসেছে যদি গ্রিনল্যান্ড গ্রহণ করা হয় বা দখল করা হয় তাহলে এটাই হবে দ্য এন্ড অফ দি ওয়ার্ল্ড প্রিন্সিপাল, মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরুর একটা যাত্রা শুরু হতে পারে ওখান থেকে গ্রিনল্যান্ড দখলের মাধ্যমে। এবং নট অনলি দ্যাট, আপনি দেখেছেন এই জায়গাটা আরেকটা বড় ভূমিকা পালন করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের যে আপনার ফরেন ট্রেড এগ্রিমেন্ট, ফরেন ট্রেড বিষয়ক যে চেয়ার প্রধান, তিনি কিন্তু গত বছর আমাদের ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে একটা মাল্টি বিলিয়ন ডলার ট্রেড এগ্রিমেন্ট হয়, প্রায় ধরেন 900 বিলিয়ন ডলারের মতো, যেখান থেকে প্রত্যেক বছর আমেরিকা প্রায় 300 বিলিয়ন ডলার এই ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে তারা নিজের ঘরে নিয়ে আসতে পারবে। সেই ট্রেড এগ্রিমেন্টটাকে কিন্তু হল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে উইল নট প্রসিড উইথ দিস ট্রেড এগ্রিমেন্ট আনটিল উই সি দিস নেগেটিভিটি দ্যাট কামিং ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। যে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট যদি এই নেগেটিভিটি গুলোকে যদি আমাদের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি না রাখতে চায়, অ্যান্টাগনিস্টিক ওয়েতে যদি তিনি কথা বলেন, তাহলে এই ট্রেড বিল নিয়ে আমরা অগ্রসর হব না। একদিকে পুটিনের চাপ, দেখেন এইটা যদি গ্রিনল্যান্ড দখল করা হতো তাহলে হতে পারতো ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আস্তে আস্তে চায়না এবং রাশিয়ার দিকে তারা কিন্তু সমাধান খুঁজে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারো। কেন বলছি সে কথা, দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কানাডা, আমরা কানাডাকেও যে কোনো ভাবে পানিশমেন্ট করতে, ট্যারিফ দিয়ে তাদেরকে ইনসাল্ট করতে আমরা মানে কম রাখিনি। ফলে কানাডাকে কি করছি আমরা, কিছুদিন আগে গত সপ্তাহে চায়নার সাথে কানাডার একটা ট্রেড ডিল হয়েছে যে এখন থেকে কানাডা সব ইলেকট্রিক ভেহিকল চায়না থেকে নেবে। তাহলে চায়না একটা বিশাল বাজার কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে করে ফেলতো। এবং দক্ষিণ আমেরিকা আমরা যেটা করেছি সেখানেও কিন্তু চায়নার একটা আধিপত্য তৈরি করার সুযোগ আমরা করে দিয়েছি। তাহলে এগুলো যদি আস্তে আস্তে প্রসিড করতে থাকে তাহলে হবে কি, আমরা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডটাকে লুজ করব। হয়তো আমরা শক্তি জোরে বলতে পারি আমরা দখল করে নিব, আমরা জোরপূর্বক নিব, কিন্তু আলটিমেটলি আমাদের যে প্রেস্টিজ, আমাদের যে ক্রেডিট, আমাদের যে আস্থা এবং ভরসার জায়গাটা সারা পৃথিবীতে, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দিনের পর দিন ধরে গড়ে তুলেছি, সেই জায়গাটা যদি আমরা নষ্ট করি এটা লং টার্ম আমেরিকার জন্য ক্ষতি হবে। এবং অলরেডি এটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমেরিকার ক্রেডিবিলিটি, আমেরিকার ডলারের মূল্য কম এবং অন্যদিকে গোল্ডের মূল্য, সিলভারের মূল্য বৃদ্ধি পাওয়া, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা বিশাল ডিসক্রেডিট তৈরি হয়েছে আমেরিকার। তো আমার কাছে মনে হয় যে ফাইনালি আমরা সবাই একটা হাফ ছেড়ে বাঁচলাম এবং গ্রিনল্যান্ডের কোনো ফোর্স অ্যাপ্লাই করা হবে না, যেটা আমাদের প্রেসিডেন্ট ক্লিয়ার করেছেন। এবং গ্রিনল্যান্ডের সাথে একটা ফ্রেমওয়ার্ক ডিলের জন্য তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো পিসফুল ওয়েতে সেখানে আমাদের সুপিরিয়রিটি বজায় রাখার জন্য হয়তো আমাদের বেস হবে, বা উনি যে গোল্ডেন ডোমের কথা বলেছেন সেটা হয়তো আমরা ওখানে তৈরি করব। গ্রিনল্যান্ড তো শুরু থেকে এগুলো আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেই দেশ তো আমাদের গ্রিনল্যান্ড তো দখল করার দরকার নেই। গ্রিনল্যান্ড বলেছে তুমি যা করতে চাও, যত সোলজার রাখতে চাও, যত বেস করতে চাও, যত কি করতে চাও করো, কিন্তু গ্রিনল্যান্ড আমাদের একটা টেরিটরি, একটা সার্বভৌমত্ব আমাদের এখানে আছে, আমরা এটা তোমাদেরকে দিতে পারি না। গোটা ইউরোপ কিন্তু এর এগেইনস্টে গিয়ে দাঁড়িয়েছিল, জনগণ কিন্তু মাঠে নেমেছিল। এবং গ্রিনল্যান্ডের যে 5টা দল আছে সেই 5টা পার্টিও কিন্তু একত্রিত হয়ে বলেছে যে উই ওয়ান্ট টু বি গ্রিনল্যান্ড, উই ডু নট ওয়ান্ট টু বি দ্য পার্ট অফ ইউনাইটেড স্টেট। যার ফলে আজকে আমরা একটা সুবাতাস শুনলাম এই ডেভোসে আমাদের প্রেসিডেন্টের কাছ থেকে, এবং আমরা হাত ছেড়ে বাঁচলাম। জি, প্রফেসর ডক্টর কবির হাসান, কতটা হাত ছেড়ে বাঁচার সুযোগ তৈরি হলো? হাত ছেড়ে বাঁচেনি, এই লোকের একটা কথা বিশ্বাস করি না। এই যে ফ্রেমওয়ার্কের কথা বলছে, ধরেন আমি জোয়াল ভাই, আপনি আমাকে দাওয়াত দিলেন আপনার বাসায়, আমরা 2-3 বন্ধু যাবো, 2-3 জন বসে একটু কথাবার্তা বললাম যে আমি জোয়াল ভাইকে ধরবো যে জোয়াল ভাই তোমার বাগান বাড়িটা আমাকে দিতে হবে, সামথিং লাইক দিস। এই যে কথাটা বলছে টোটাল মিথ্যাটা বলছে। আর যে রশিদ ভাই সুন্দর করে বলেছে গ্রিনল্যান্ডের তো নেওয়ার দরকার নাই, গ্রিনল্যান্ড সব বরাবরই বলেছে, ডেনমার্কও বলেছে তোমার সিকিউরিটি দরকার, সোলজার যা যা করতে চাও করো, কিন্তু গ্রিনল্যান্ডকে নেওয়ার কোনো দরকার নেই। আসলে আলটিমেট গোল হলো তার এই যে তার পিছনে যে অয়েল কোম্পানি গুলো আছে, যে ন্যাচারাল রিসোর্স আছে, হিউজ ন্যাচারাল রিসোর্স আছে এখানে, ওইটার দিকে তার আসলে নজর বেশি দেন সিকিউরিটি অফ আমেরিকা। আর একটা ব্যাপার যেটা আমি, আমার এক ডেন বন্ধু আছে, তার ওয়াইফ মানে আমেরিকান, তার ওয়াইফ ডেনিশ। ডেনরা কিভাবে জানেন, কারণ ডেনমার্ক কিন্তু খুব একটা বড় কান্ট্রি না, তার প্রতি বছর $1 বিলিয়ন স্পেন্ড করে গ্রিনল্যান্ডের উপরে। ওখানে মাত্র 50,000 পিপল থাকে তাদের জন্য। ডেনিশরা কিন্তু তাদের ট্যাক্সের পয়সা দিতে চায় না, কারণ গ্রিনল্যান্ড থেকে তার কোনো উপকার পাচ্ছে না আসলে। তো এই সমস্ত মাঝখানে এই যে ডোনাল্ড ট্রাম্পের আমার মনে কি হয়েছে, ওই যে সে পায় নাই, এই নোবেল পিস প্রাইজ পায় নাই, এটা তার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে এবং এক ধরনের সাইকোলজিক্যাল একটা রিয়াকশন। এখন গ্রিনল্যান্ড আমার চাই, সোনার হরিণ চাই বলেই যাচ্ছে এবং এভরিথিং। যে যুদ্ধের কথা বললো, আমি দিস বাগার ক্যান ইভেন সেন্ড সাম মিসাইলস ওভার দেয়ার টু, আমি কিন্তু এটাকে এখন রুল আউট করছি না, কিন্তু অল আউট যুদ্ধ করতে যাবে না। আলটিমেটলি আমেরিকার সিস্টেম এখনো কাজ করছে বলে আমি মনে করি। প্রেসিডেন্টকে রেস্ট্রেন করার জন্য
যার যে ডিফেন্স ফোর্স আছে তারা ওই লেভেলে যাবেন। এবং ডোনাল্ড ট্রাম্প পাগল হইলো যাতে মাত্র তারা ঠিক অতটুকু বুঝে তার জেনারেলদেরকে ওভার স্টেপ করে সে ওখানে মিসাইল মারতে পারবে না। সুতরাং সেখানে সাম ট্রুথ, কিন্তু কিছু একটা করবে সে, তার ফোর্সকে সে দেখাবে যে আমি পাই নাই, তোমাকে নোবেল প্রাইজ দেওয়া নাই। আর দেখেন কিরকম মানে আনরিলেটেড হলো, এই যে ম্যাচাদোকে নোবেল প্রাইজ দেওয়া হইলো, এই মহিলা আসলে তার নোবেল প্রাইজ তাকে দিচ্ছে। এবং নরওয়ের প্রেসিডেন্ট বলেছে দেখেন নোবেল প্রাইজ দেওয়া আমার কাছে না, এটা হলো একটা কমিটি আছে তার মাথার মধ্যে এগুলো বারবার করছে। আরেকটা যুদ্ধ সে থামাইছে, আরেকটা যুদ্ধ থামাইতে যাচ্ছে। এই যে একটার সাথে আরেকটা কানেক্ট করা, মানে সাইকোলজিক্যাল, আমি সাইকিয়াট্রিস্ট না, সামথিং ইজ ভেরি রং। এবং দিস ইজ লং টার্ম ব্যাড ফর আমেরিকা। সুন্দর করে যেটা রশিদ ভাই বললেন, আমরা একটা অনেক কিছু লুজ করছি, কিন্তু মেইন টাইম চায়না, রাশিয়া এবং অন্য সুপার পাওয়ার গুলো আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তাদের মানে ইনরোড তারা তৈরি করছে। আর যে বারবার বলে দ্য বেস্ট এন্ড দ্য মোস্ট পাওয়ারফুল, in 10 years America is not going to be there. China will be the number one country in terms of everything. Now the question is, আমি কি চাই চায়নাকে সেটা হইতে? না, আমি চাই যে আমরা একটা মুক্ত বিশ্বের লিডারশিপ নেই আমেরিকা, কিন্তু আমেরিকা স্লোলি লুজিং ইট। and I'm praying to God যে মিড টার্মে তার যদি কংগ্রেসের কম্পোজিশন চেঞ্জ হয় তাহলে কিছু একটা রেস্ট্রেনিং পাওয়ার আসবে প্রেসিডেন্টের উপরে, তাহলে আমাদের ড্যামেজ গুলো, লং টার্ম ড্যামেজ গুলোকে একটু স্টপ এবং স্লো ডাউন করতে পারবে। সেই বিশ্বাস আমি আশা আমি রাখছি। জি, একটা বিষয় পরিষ্কার যে তিনি অন্তত এই যে বললেন আমি ফোর্স ক্রিয়েট করব না, সেখানে প্রয়োগ করব না, কিন্তু তার মানে এই না যে গ্রিনল্যান্ডের পুরো আশাটা ছেড়ে দিয়েছি, গ্রিনল্যান্ড ইস্যুতে আর কোনো কথা হবে না। একেবারে 2019 সাল থেকে যখন এটি নিয়ে কথা শুরু হয়েছে তিনি কন্টিনিউ বলে যাচ্ছেন, এবং আলটিমেটলি এটি সামনের দিনগুলোতে আরও আলোচনা হবে এবং এটি আরও প্রক্রিয়া থাকবে। অর্থাৎ গ্রিনল্যান্ড শেষ পর্যন্ত তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন গ্রিনল্যান্ডটাকে যে কোনোভাবে আমেরিকার আয়ত্তে আনার জন্য। একটু প্রসঙ্গ পাল্টে অ্যাডভোকেট আব্দুর রশিদ, বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই বিশেষ করে ক্রিকেট ইস্যুতে। ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত, এটা জেন্টলম্যান গেম, কিন্তু সেইখানে আমরা দেখছি আইসিসি বিশ্বকাপের মতো একটা ইস্যুতে যেখানে বাংলাদেশ বলছে আমরা নিরাপদ ফিল করছি না, এবং আমাদের একজন শুধুমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তাকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ছিল না। সেখানে বাংলাদেশের এই সংখ্যক পুরো জাতীয় দল যাবে, সাংবাদিকরা যাবেন, সমর্থকরা যাবেন, এবং অনেক ক্রীড়াপ্রেমী আছে যারা টিকিট কেটে খেলা দেখতে যাবেন সেখানে বাংলাদেশি। কিন্তু আইসিসি বলছে না, আমরা এই ভেন্যুটা চেঞ্জ করতে পারবো না, তোমাদেরকে শ্রীলঙ্কায় খেলতে হবে। আমরা তো জানি যে আইসিসি কারা চালায়। এই অবস্থায় বাংলাদেশের সাথে আইসিসির কিংবা ক্রিকেটের ভারতের অন্যান্য রাজনৈতিক শত্রুতা তো অনেক আগে থেকে চলছে, এখন এই খেলার মধ্যে যদি শত্রুতা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আসলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? দুই দেশের সম্পর্ক ঠিক ইলেকশনের পরপরই এটি হবে, অর্থাৎ টুর্নামেন্টটি কি অবস্থা দাঁড়াবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আসলে আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতিম রাষ্ট্র, যে রাষ্ট্র ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য অনেক তারা করেছে, স্পেশালি 1971-এ ভারতের কন্ট্রিবিউশন আমাদের যুদ্ধে 9 মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছিল, এবং লাস্ট মোমেন্টে ভারত যখন যুক্ত হয় সেই যুক্ত হওয়াটা যুদ্ধটাকে আরো ক্ষণস্থায়ী করেছে এবং আমরা স্বাধীন হয়েছি। হ্যাভিং সেড দ্যাট, দুই দেশের রিলেশনশিপটা বরাবরই আমাদের ভালোই ছিল, কিন্তু ভারত হয়েছে কি ইদানিংকাল ভারতের মধ্যে একটি উগ্র সাম্প্রদায়িক জাতীয়তাবাদী শক্তি ভারতের রাষ্ট্রকে পরিচালনা করছে। এই বিজেপি এবং বিজেপির সাথে তার শরিক দল যেমন বজরং এবং অন্যান্য যে হিন্দুত্ববাদী দলগুলো আছে, এরা ক্ষমতায় আসার পর থেকেই এদের যে জাতীয়তাবাদী চেতনা, এটাকে বাস্তবায়ন করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যেটাকে প্রয়োজন মনে করে সেটাকেই। যেমন আমেরিকাতে আমরা দেখি যে মানে এখানে ডোনাল্ড ট্রাম্প বিষয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, এটা যেমন একটা জাতীয়তাবাদী ব্যাপার, যেটা কারণে হোয়াইট আমেরিকানসরা তারা সবাই এটার পিছনে মনে হচ্ছে একটা বড় সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট অনেক কিছু করছেন। এট দ্য সেম টাইম ভারতের একটি হিন্দু প্রধান রাষ্ট্র, যদিও ভারতের 1000 বছরের ইতিহাস হচ্ছে ওই দেশে হিন্দু মুসলমান সব ধর্মের সব বর্ণের 1000 ধরনের ওখানে জাতি গোষ্ঠী আছে এবং শত ধরনের ভাষা ওখানে আছে, একটা সৌহার্দ্য সম্প্রীতির দেশ হিসেবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল। কিন্তু ইদানিংকাল এই রাজনৈতিক দলটি ক্ষমতায় আসার পর থেকে তারা ভারতের হিন্দুত্বদম এবং ন্যাশনালিজমকে সামনে রেখে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এসব কিছু করছে। দেখেন আইসিসির যে প্রধান, তিনি কিন্তু হচ্ছে বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তার হচ্ছে সন্তান। তিনি কোনদিন ক্রিকেট খেলেছেন কিনা আমি জানি না, দেখে তাকে ক্রিকেটার কখনো মনে হয় না, ক্রিকেট বিষয়ে তার কতখানি লস আমি জানি না। তবে এগুলো সব এখন দেখেন, যেমন ইসরায়েল একটা রাষ্ট্র যেমন বিভিন্ন জায়গা দখল করে পরাশক্তিকে
নিয়ন্ত্রণ করে যেমন তাদের কায়েমি স্বার্থ যেমন পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত করতে চায়, ভারত যেন সেই ধরনের একটা ট্রেন্ড নিয়েছে। ভারতের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী রাষ্ট্রীয় শক্তি এই মুহূর্তে তারা আশপাশের দেশগুলো যদি বন্ধু দ্বারা বানাতে পারতো তাহলে তাদের ভালো হতো, তা না মানে তারা বিভিন্ন ভাবে শত্রু বানাচ্ছে বেশি, এটাই আমরা ইদানিং কাল দেখতে পাচ্ছি। হাওয়েভার যে ক্রিকেট বিষয়টা দেখেন, ক্রিকেট আমরা কিন্তু ভারতে খেলতে যাব না এই কথা কিন্তু আমরা শুরুতে বলিনি, কিংবা আমরা কিন্তু রাজনীতিকে খেলার মাঠে প্রথমে নিয়ে আসিনি। আমাদের একজন খেলোয়াড়ের নিরাপত্তার কথা তারাই বলেছে এবং তাদেরই দেশের মধ্যে একটি হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী শক্তি তারা হুমকি দিয়েছে এবং সেই নিরাপত্তার অজুহাতে কিন্তু ভারত মোস্তাফিজুরকে ভারতে যেতে দেয়নি বা তাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে আমার একটা খেলোয়াড়কে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমার পুরো টিম যখন যাবে, তার সাথে আমাদের অন্যান্য সাংবাদিক যাবে এবং আরো বড় লোকজন যাবে, আমাদের ফ্যান ফলোয়ার্সরা যাবে, এত মানুষের নিরাপত্তা আসলে কিভাবে দেওয়া যাবে? এই নিরাপত্তা দেওয়ার কোনো গ্যারান্টি কি ভারত আমাদেরকে এই পর্যন্ত দিয়েছে? আমরা ভুলে যেতে চাই, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ফরগেট এন্ড ফরগিভ, লেটস মুভ ফরওয়ার্ড। ভারত এই পর্যন্ত একবার সরি বলেছে তাদের যে কাজটি তারা করেছে? যদি এমনও হতো যে হ্যাঁ তারা এটা নিয়ে সরি বলেছে, দুঃখ প্রকাশ করেছে, আমরা সম্প্রীতির হাত আরেক ধাপ বাড়িয়ে দিয়ে হয়তো আমরা তারা খেলতেও যেতাম, কিন্তু এটা কোনোটাই আমরা ভারতের কাছ থেকে আমরা দেখছি না। ভারত একটা ডেসপটিজমে তারা মানে ভুগছে এবং তারা আমাদের যদি অনুরোধটা রেখে যদি ভ্যানুটা চেঞ্জও করতো তাহলে কি এটা খুব বড় ধরনের কোনো ক্ষতি হতো না, কিন্তু অতীতে কিন্তু একটা এক্সাম্পলও আছে। সুতরাং ভেন্যু চেঞ্জ করে কিন্তু আমাদেরকে তারা মানে ভালোভাবে খেলার একটা সুযোগ করে দিতে পারতো। আমরা তো অনর, আমাদের দেশ অনর, বিসিবি অনর এবং আমাদের মন্ত্রণালয় এবং উপদেষ্টা সহ সরকার পর্যন্ত অনর যে আমরা যদি ভারতে আমরা খেলতে যাব না, কারণ নিরাপত্তার বিষয়টি ভারত আমাদেরকে এখনো পর্যন্ত ওভার শিওর করতে পারেনি যে আমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা তারা দিতে পারে। আইসিসি যে এক্সকিউজটা তুলেছে যে তারা নিরপেক্ষ কোনো টিম থেকে এই ধরনের মানে তারা পায়নি, যে ইনসাইট পায়নি যে সেখানে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা, কিন্তু এই অজুহাত গুলো যেগুলো দেখিয়েছে এগুলো এখনো আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না যে আমাদের এত মানুষকে তারা নিরাপত্তা দিতে পারবে সেখানে। তো আমি মনে করি একদিকে বাংলাদেশ সরকার যদিও মানে আমাদেরকে মনে রাখতে হবে যে ভারত আমাদের প্রয়োজন আছে, ভারতের রাজনীতির সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে, এট দ্য সেম টাইম আমাদের সার্বভৌমত্ব এবং সম্মানটাকেও ঠিক রেখে আমাদেরকে ভারতের সাথে চলতে হবে এবং সেই ইকুয়ালিটিটা মেনটেন করতে হবে। সো আমাদের যদি প্লেয়ারদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের যদি বড় ধরনের কোনো পরিবর্তন দেখতে পেতাম আমরা, তাহলে হয়তো আমরা জনগণ হিসেবে মেনে নিতাম যে না ঠিক আছে, ভারতের মধ্যে একটা সফটনেস দেখা গেছে এবং তারা বড় ধরনের কোনো পরিবর্তন আনছে আমাদের নিরাপত্তার জন্য, কিন্তু সেটাও তারা করেনি। তো এমনই অবস্থায় আমি যে সোফার আমার কাছে এখনো পর্যন্ত লেটেস্ট যে নিউজটি আমি দেখেছি যে আমাদের বিসিবি এবং আমাদের সরকার কিছুতেই এরকম অবস্থাতে এরকম পরিস্থিতিতে ভারতে আমাদের খেলোয়াড়দের পাঠানোর পক্ষে না, এবং আমার কাছে মনে হচ্ছে ফাইনালি হয়তো আমরা সেই সিদ্ধান্তে অনড় থাকবো। কারণ ইদানিং কাল বাংলাদেশে ঘটে যাওয়া যে জুলাই বিপ্লব এবং ভারত কেন্দ্রিক যে অ্যান্টি ভারত যে সেন্টিমেন্ট আমাদের মধ্যে আছে, এটা কিন্তু খুবই সেন্সিটিভ। সুতরাং আমাদের সরকার কিংবা বিসিবি এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা সেই সেন্টিমেন্টটাকে ওভারলুক করে এমন কিছু করুক আর আমাদের প্লেয়াররা গিয়ে ওখানে তাদের নিরাপত্তা জনিত কোনো সমস্যা হোক। কারণ ভারতে কিন্তু এরকম উপাত্ত আছে যে আমাদের নিরাপত্তার জন্য ওখানে আমাদের হুমকি হতে পারে, এরকম কিন্তু অনেক ছোট ছোট দল, রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতাগুলো কিন্তু অনেক হুমকি ইদানিং কাল দিয়েছে। সুতরাং কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে বিসিবি বা বাংলাদেশ সরকার তার অবস্থা কি দাঁড়াবে জনগণের কাছে, এটা বিষয়ে একটা সবচেয়ে বড় একটা কনসার্ন। তো আমার কাছে মনে হয় সোফার বাংলাদেশ তার সিদ্ধান্তে অনড় থাকবে এবং আমরা হয়তো টি-20 খেলতে যাচ্ছি না ভারতের মাটিতে, এটা আমার কাছে মনে হচ্ছে। জি প্রফেসর কবির হাসান, সেটা হলো যে একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, সুন্দর করে যে বলেছেন এটার সাথে রাজনীতি নিয়ে আসে ক্রিকেটের সাথে, এটা আসা ঠিক হয়নি এবং যে আমাদের দেশের পট পরিবর্তনের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে টানাপোড়েন এটা একটা রিফ্লেকশন। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এখন পর্যন্ত যে পজিশনে আছে যে ক্রিকেটের চেয়ে দেশ বড়, আমরা একটা টি-20 না খেলতে গেলাম কিন্তু আমরা দেশের মর্যাদা সার্বভৌমত্বকে আমরা ইয়ে করতে পারবো না। এই যে কথাটা আমি বললাম রশিদ সাহেব যে এই মোস্তাফিজ নিয়ে তো গন্ডগোল, তার বলছে মোস্তাফিজকে ওরে দিতে পারবে না। আচ্ছা একটা খেলোয়াড় নীতি নির্বাচনে আমার পুরো টিম আমার অনেক দর্শক তাদের তুমি কিভাবে দিবা? এটা কিন্তু ক্লিয়ারলি এখন এই ইয়াটা মুরব্বী নেতা ভারতের তরফ থেকে আসা উচিত ছিল, look what we say, we're sorry, we are going to give you complete protection with all your team and everything, কিন্তু এটা ভারত করছে না। মানে আমরা বলি হাটামগিরি দেখাচ্ছে, মানে এই যে রিজিওনাল আধিপত্যবাদ এবং বাংলাদেশের পথের খ্যাপা একটু ছেড়ে দিল আর কি ক্রিকেটের মাধ্যমে। এবং যে কথাটা বললেন অমিত শাহ ছেলেই বোধ হয় ওটা প্রেসিডেন্ট, এবং এরা এগুলো কন্ট্রোল করতেছে যে উগ্র হিন্দুবাদিত্ব। আবার আমাদের দেশে ইন্টারেস্টিংলি ওরা নিজেরা একটা উগ্র হিন্দুবাদিত্ব দল দেশ চালাচ্ছে পুরো ভারত ধরে গত 15 বছর। আর বাংলাদেশে যে এখন পরিবর্তন হওয়ার এগেইনস্ট ওরা যাচ্ছে, বলে যে এই ফোর্সকে বাংলাদেশে আনা যাবে না।
ইটস কন্ট্রাডিকশন। এই যে আরেকটা কথা আপনি বলেছেন সুন্দরী, আমেরিকান যে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্যা, এইটাও মানে হোয়াইট ন্যাশনালিস্টের একটা রিফ্লেকশন অ্যাজ ওয়েল। এইগুলো আসলে মতবাদগুলো আসলেই ভালো না, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ তার অবস্থানে অনড় থাকবে, ভারতে খেলতে যাবে না। একটা না খেললে আমাদের কিছুই আসা যায় না। এবং ডক্টর কবির হাসান, একটু যোগ করি আপনার সাথে যে ভারত বরাবরই এই ক্রিকেট নিয়ে রাজনীতি করে। আইসিসিটা তাদের সবচেয়ে বড় শক্তি, এবং অনেকে এটি ঠাট্টা করে বলে যে ভাগ্যিস বিশ্বকাপ ফুটবলে ভারত খেলে না, যদি খেলতো সেখানেও রেফারিকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা কিছু ভারত করত। এবং ভারত এই নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তান থেকে ক্রিকেট কিন্তু পুরো শেষ করে দিয়েছে। পাকিস্তানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না, কারণ ভারত এই নিরাপত্তার অজুহাতটা দেখে। এখন ভারত এটি মানতে রাজি নয় যে তাদের দেশে নিরাপত্তা সমস্যা আছে, তাহলে সেটি তাদের ইমেজের জন্য সমস্যা তৈরি হবে। কিন্তু আইসিসি কেন মনে হয় যে আইসিসির মতো প্রতিষ্ঠান তারা ভারতের কাছে শুধুমাত্র মার্কেটিং এর কারণেই কি জিম্মি হয়ে পড়ছে, যে তারা বাংলাদেশ যদি এখন না যায় তাহলে কি দাঁড়াবে? আইসিসি কি এটি একবারও ভাবেনি? বাংলাদেশ গেল না, তখন তাদের সাথে যে প্রতিপক্ষের ম্যাচগুলো হওয়ার কথা ছিল, সেই ম্যাচগুলোর ভবিষ্যৎ কি হবে, ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে? অর্থাৎ ভারতের রাজনীতি এখানেও কি ভারত চাইছে বাংলাদেশকে আওয়ামী লীগ আমলে যেমন ছড়িয়ে ঘুরিয়েছে ঠিক সেইভাবে বাংলাদেশ ক্রিকেট টিমের উপর ছড়িয়ে ঘোরাবে? আপনার কাছে কি এমনটি মনে হয়? হ্যাঁ, সেটাই চাচ্ছে। এবং আমাদের গভর্নমেন্টকে, যেটা রশিদ ভাই বললেন, যে এক কাটটা থাকতে হবে যে আমরা এটার সাথে নত হব না। এবং আমাদের জুলাই বিপ্লবের যে চেতনা, আমরা কারোর সাথে শত্রুতা না, কিন্তু আমরা ভারত বিরোধীও না, কিন্তু ভারত যেভাবে আমাদেরকে পদোন্নত করে রাখতে চায় সেটা আমরা হতে দেব না। এবং ক্রিকেটের মাধ্যমে ওরা কিন্তু একটা প্রক্সি খেলছে, আবার একই জিনিস করতে যাচ্ছে। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস বলে রাখছি, আজকে যে আইসিসি যে স্ট্রাকচার এখন ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারন্যাশনাল, এই কন্ট্রোলের পিছনে কিন্তু আওয়ামী লীগের হাত আছে। যখন এটা চেঞ্জ হয়, বাংলাদেশ কিন্তু ভারতের পক্ষে ভোট দিয়েছিল। এটা যদি না হতো তাহলে একটা মানে চেক এন্ড ব্যালেন্স থাকবে, চেক এন্ড ব্যালেন্স আসলে শেষ হয়ে গেছে। আর যে কথাটা বললেন এটার সাথে অর্থনীতি জড়িত আছে, আইসিসি ওইটার দিকে রাজনীতির সাথে অর্থনীতি দুইটা একসাথে হয়েছে। পাকিস্তানি ক্রিকেটের আসলে ধ্বংস করে দিচ্ছে। পাকিস্তান হ্যাপেন্স টু বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এখন পাকিস্তানে যেতে চায় না। ওই কন্ট্রাডিকশন, পাকিস্তানে সিকিউরিটি ইস্যু কিন্তু ভারতের যে সিকিউরিটি ইস্যু হতে পারে, যেখানে বারবার বলতেছে লোকজন, ঘটনা ঘটছে, তো এগুলো তো আমাদের কাছে খুব ক্লিয়ার। আমার বাংলাদেশকে ওরা পানিশ করতে যাচ্ছে, কিন্তু ক্রিকেটকে আনা এখানে উচিত ছিল না। আর আপনি যেটা বলেন আইসিসি তো ডোমিনেটেড বাই দ্য ইন্ডিয়ান পাওয়ার, সেই জন্য আসলে অন্য কাউকে কিছু বলতে পারছে না। পাকিস্তানেও আমি জানি বোধহয় একটা অ্যাপ্লিকেশন করেছিল যে ঠিক আছে তাদের ভেন্যু চেঞ্জ করো সিকিউরিটি ইস্যুতে। পাকিস্তান করা পারতে দেন, কারণ পাকিস্তানে যে পাওয়ার ছিল আগের স্ট্রাকচারে, সে পাওয়ার আর নাই। এইটার জন্য আওয়ামী লীগ গভর্নমেন্ট ইজ দায়ী। কারণ আমার যতটা মনে পড়ে, প্লিজ কারেক্ট মি, অ্যাকচুয়ালি আমি রং না হতে পারি, রং যদি হয় আর কি, তখন যেগুলো স্ট্রাকচার চেঞ্জ হচ্ছিল আইসিসি বোর্ডের, বাংলাদেশ কিন্তু ভারতের পক্ষে ভোট দিয়েছিল। তা না হলে আমাদের একটা ব্যালেন্স থাকতো, ব্যালেন্সটা এখন নষ্ট হয়ে গেছে। সেই ব্যালেন্সটা যদি থাকতো তাহলে এই ডিসিশনটা হয়তো ওরা রদ করতো বা অন্যভাবে চিন্তা করতো। জি, ডক্টর কবির হাসান, আপনার কাছে জানি সেটি হলো যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, এর মধ্যে তো নির্বাচনের প্রচারণা দেখছেন যে আমরা তারেক রহমান চলে গিয়েছেন সিলেটে, ডাক্তার শফিকুর রহমান তিনিও নির্বাচনের প্রচারণা শুরু করছেন। অর্থাৎ বড় বড় দলগুলো নির্বাচনের প্রচারণা শুরু করছে, কিন্তু এনসিপির মতো দলগুলোর পক্ষ থেকে কখনো না কখনো এখনো শোনা যাচ্ছে যে নির্বাচন বয়কট হতে পারে, নির্বাচন বর্জন হতে পারে। জনগণের কাছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারের প্রস্তুতি যেটা আছে সেটা দেখে অনেক জনগণ শঙ্কিত যে নির্বাচনটা আদৌ হবে কিনা। মাত্র 3 সপ্তাহ আগে যদি এই প্রশ্নটি উঠে, আপনার কাছে কি মনে হয় সার্বিক পরিস্থিতি বিবেচনা নির্বাচন কতটা শতভাগ নিশ্চিত হয়ে আমরা বলতে পারি নির্বাচন হচ্ছেই? আমার থিঙ্কিং যেটা আর কি, আমি যতটা ইনসাইট জানি, যে বড় পার্টিগুলো জামাত ইসলাম নির্বাচন চায়, এনসিপি নির্বাচন চায়, কিন্তু এখন মাঠে যেটা হচ্ছে আনবিলিভেবল, যে অলরেডি থাকবাজি শুরু হয়ে গেছে। কিছুদিন আগে ওই শফিকুর রহমানের যে কনস্টিটিউয়েন্সি ঢাকা 15-এ, ওরা মসজিদে গিয়ে ছাত্রলীগের গুন্ডাপান্ডারা ওদেরকে মানে হামলা করেছে এবং কিছু লোককে ওরা আহত করেছে। তো এইটা যদি একটা মেইন মানে যে শফিকুর রহমান যেটা একটা পার্টির হেড, মানে প্রবাবিলিটি আছে ওরা পাওয়ার আসতে পারে, তার কষ্টে যদি এটা করে তাহলে আইন শৃঙ্খলার বাহিনী, কারণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যে আইন শৃঙ্খলার ব্যাপারটা যেটাকে মানে সুরক্ষা দিতে হবে, সেটা আসলে ফেল করছে আসলে। এবং আমি এটাও জানি যে আসলে মোহাম্মদ ইউনূস ক্ষমতা দিয়ে চলে যেতে চায়, সে আর মানে গভর্ন করতে পারছে না। এবং গভর্ন না করার অনেক কারণ আছে, কারণ
আমাদের প্রতিবেশী দেশ আমাদের এগেনস্টে। আওয়ামী লীগ এখন ইয়াতে ব্যাকগ্রাউন্ডে মানে আন্ডারগ্রাউন্ডে করে গিয়ে তারাও বিভিন্ন ধরনের নাশকতার সৃষ্টি করছে। সাথে সাথে যে অহংকার বিএনপি বড় পার্টি, ওরা ল্যান্ডস্লাইড নিয়ে চলে আসবে এবং ওদের যে থাকগুলো যে চাঁদাবাজ যারা গুন্ডা সবগুলো এখন ফুল টাইম মানে ওরা রাস্তায় নেমে পড়েছে। আপনি দেখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাথে জাতীয় রাজনীতির কি কানেকশন, তারা কোর্টে গিয়ে কোর্ট সিস্টেম ইউজ করে সেখানে ইলেকশন বন্ধ করে দিয়েছে, কারণ ওরা ভয় পাচ্ছিল যে ওখানে হয়তো মানে ছাত্রদল ক্ষমতায় না আসতে পারে। এগুলো তো আমরা যে পরিবর্তন চাচ্ছিলাম, এই পরিবর্তনের এগেইনস্টে এইবার আগে 45 জন ঋণ খেলাপি ওরা ইলেকশন করতে পারবে, অথচ যে ইলেকশন ল আছে সেখানে ঋণ খেলাপি কোনোদিন ইলেকশন করতে পারবে না। এবং সেকেন্ডলি আরেকটা আমি ভুলে গেছি, এই জিনিস যদি হতে চায় এই নতুন বাংলাদেশ, নতুন গভর্নেন্স সিস্টেম, এনসিসিপি যেটা চাচ্ছে, এই জন্য এনসিসিপি অসন্তুষ্ট। কিন্তু এনসিসিপির মানে ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি সেই ক্ষমতা নাই তারা আসলে ইলেকশন বন্ধ করতে পারে। কিন্তু ওরা যদি জামাত ইসলামের উপর এরকম ভাবে হয় তো মানে চড়াও হয় তাদের এই মানে ছাত্র দলের লোকরা, জামাত ইসলাম কিন্তু ইলেকশন বন্ধ করে দিতে পারে, সে পাওয়ার ওদের আছে। এই জায়গায় আমি একটু শঙ্কিত, কিন্তু আমি যতটা জানি জামাত ইসলাম চায় ভালো ভালো ইলেকশনটা হয়ে যাক, ওরা পাওয়ারে যাক অথবা অপোজিশন যাক। জামাত ইসলাম চাচ্ছে যে একসাথে 5 বছর যদি না করতে তাহলে আবার স্বৈর শাসন ফিরে আসবে, আবার আওয়ামী লীগ ফিরে আসবে, আবার সেই পুরনো স্টোরি, অথবা বিএনপিও মানে আওয়ামী লীগের মতো একটা ফেসিস্ট পার্টি হয়ে যেতে পারে। যে এইগুলো মাথায় রেখে আমার কনক্লুশন হলো ইলেকশন হবে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে সরকারকে। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, এটা তো নিশ্চিত যে যদি ডক্টর ইউনূস সরকার মনে করে তারা নির্বাচন সুষ্ঠুভাবে করবেন না, কিন্তু বিএনপি জামাত মনে করে নির্বাচন দিতে হবে, 13 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস টিকতে পারবেন না। বিএনপি জামাত যদি একজোট হয়ে মনে করে যে নির্বাচন দিতে হবে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে চাইলে। অন্যদিকে আপনার মনে আছে 5ই আগস্ট বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, 8ই আগস্ট কিংবা 7ই আগস্ট বিএনপি, 7ই আগস্ট সম্ভবত বিএনপি পল্টনে একটা বিশাল জনসভা করে তখন থেকে নির্বাচনের দাবি জানিয়ে আসছে, অর্থাৎ সবার আগে নির্বাচনের দাবিটি জানাচ্ছিল বিএনপি। কিন্তু অনেকের আশঙ্কার বিষয় হলো নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, নির্বাচনটা বিএনপি সুষ্ঠুভাবে করবেন কিনা। তাদের যে আচরণ, বিভিন্ন ঢাকার মতো জায়গায় যদি মারামারিতে তারা লিপ্ত হয় এবং সেটি যদি আইন শৃঙ্খলা বাহিনী সামাল দিতে না পারে, ঢাকার মতো জায়গায় আমি বলছি, সেখানে 300 আসনে নির্বাচন, একেবারে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী ভাগ হয়ে অল্প অল্প সংখ্যায় তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে, উপজেলায় বিভিন্ন আসনে চলে যেতে হবে। তো সেখানে যদি কেউ মনে করে যে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমি ভোট চুরি করব, কেন্দ্র দখল করব, ব্যালট বক্স ছিনতাই করব, তাহলে তো আমি ক্ষমতায় যেতে পারবো। তাই অনেকের আশঙ্কার জায়গা হলো সুষ্ঠুভাবে হবে কিনা নির্বাচন, হবে সুষ্ঠুভাবে হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। আসলে এই কথা বলার আগে একজন ব্যক্তি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি একটা বই লিখেছেন যে সব সম্ভবের দেশ বাংলাদেশকে নিয়ে আর কি, যে বাংলাদেশে আসলে সবই সম্ভব। তো এখানে আসলে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে কি এত বেশি মানে সহজ মানুষ, কমপ্লেক্স মানুষ, কমপ্লিকেটেড মানসিকতার মানুষ, বিভিন্ন জাতি গোষ্ঠী দলে বিভক্ত মানুষ, বিভিন্ন আইডিওলজিতে বিভক্ত মানুষ, ভারত বিপক্ষী, বাংলাদেশপন্থী, ভারতপন্থী, বিভিন্ন ভাগে বিভক্ত 18 কোটি মানুষ যদি কখনো একসাথে হতে পারে, তাহলে এই শক্তি দিয়ে কত যে অজয়কে জয় করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়, বাংলাদেশের মানুষের মনে কেন এটা ঢোকে না এটা আমি বুঝি না। হাউএভার পৃথিবীর সব ইলেকশন নিয়েই প্রশ্ন থাকে, আমেরিকার বিগত ইলেকশন নিয়েও অনেক প্রশ্ন আছে। ইলেকশন আমেরিকার 235-40 বছরের গণতান্ত্রিক যাত্রা, তো আমেরিকা ইলেকশন এখনো সমালোচনার ঊর্ধ্বে না। তো বাংলাদেশের ইলেকশন নিয়েও সমালোচনা হবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। তো বাংলাদেশের ক্যাপাবিলিটি কতটুকু আছে, সেই ক্যাপাবিলিটি অনুযায়ী বাংলাদেশ সরকার একটা নির্বাচন যে করতে যাচ্ছে, সেই নির্বাচনের তাদের সক্ষমতা যদি আমরা চিন্তা করি, তাহলে 100% সব দিক দিয়ে নিরাপদ করে একটা ইলেকশন অর্গানাইজ করা কিন্তু নির্বাচন কমিশনের জন্য বাংলাদেশের সম্ভব না। আমরা তো মানুষগুলোই বিভক্ত, দেখেন না হানা ভোট নিয়ে তো জাতীয় পার্টির অবস্থান আপনি দেখেছেন, জাতীয় পার্টি বলে বসে না ভোট দেওয়ার জন্য মানুষকে এনকারেজ করতেছে। কোন যুক্তিতে আমরা দেশে সংস্কার চাই না, কোন যুক্তিতে আমরা এদেশে স্বাধীন বিচার বিভাগ চাই না, বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই না, কিংবা কোন যুক্তিতে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, কোন যুক্তিতে আমরা মানে নারীদের আরো বেশি ক্ষমতায়ন আমরা চাই না, এগুলোর বিরুদ্ধে কি যেতে পারে। আবার দেখেন যে
বিশাল একটা না প্রচারণা কিন্তু না ভোটের জন্য প্রচারণা কিন্তু শুরু হয়েছে। শুধু একটা দল না, অনেকগুলো দলই করছে, ভিতরে করছে। হতে পারে এটা ভারতের একটা প্রোপাগান্ডা, হতে পারে ভারত এখানে বাংলাদেশে চাচ্ছে একটা ডিস্টেবল করতে, তাদের একটা বেনিফিট আছে। যেমন ইসরায়েল তার আশপাশের দেশগুলোকে সবসময় ডিস্টেবল করতে চায়, এর মধ্যে দিয়ে তাদের যে একটা ইয়া আছে, মানে কি বলে, ওই চেতনাকে তারা বাস্তবায়ন করতে চায়, রাইট? ঠিক একইভাবে ভারতেরও একটা কিন্তু আশপাশের রাষ্ট্রগুলোর প্রতি সরাসরি ইলেকশনে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন ভাবে ইনভলভ হওয়া, প্রোপাগান্ডা চালানো, এগুলো কিন্তু ভারতের অস্ত্র ভারত ব্যবহার করে। এখন বাংলাদেশে একটা ইলেকশন হবে, ইলেকশনের জন্য আমি যেটা মনে করি, আমার কাছে আপাত দৃষ্টিতে যেটা মনে হয় সেটা ইলেকশন একটা হবে। আমি প্রফেসর হোসেনের সাথে একমত যে ডক্টর ইউনূস তিনি একটা ইলেকশন করবেন, ইলেকশন করে তিনি নিজেকে দায় মুক্ত করবেন। কারণ এই মানুষরা আসলে চাওয়া পাওয়ার আর কি আছে পৃথিবীতে, একজন সাধারণ মানুষের যতখানি চাওয়া পাওয়ার তিনি প্রত্যেকটাই পেয়েছেন। অনেকে বলে তার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আছে, আমার কাছে এগুলো মনে হয় না। আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে উনি আসলে চলে যেতে চান। কারণ হচ্ছে যে উনি এই রাষ্ট্র ক্ষমতা চালানো যে কত কঠিন এটা তিনি হারে হারে টের পেয়েছেন। এমন কঠিন বাস্তবতা জীবনের এই শেষ মুহূর্তে এসে উনি টিকে থাকবেন বা থেকে যাবেন সেই ধরনের চিন্তা ওনার মধ্যে আছে বলে আমার কাছে মনে হয় না। তবে ইলেকশন হবে, হ্যাঁ, কিছুটা শঙ্কা, সংশয়, নিরাপত্তাহীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো উদ্বিগ্নতা থাকবেই। কারণ বিগত 15-16 বছরের ধরে জমে উঠা একটি সিস্টেমকে ভেঙে আপনি 1.5 বছরের মধ্যে একটা ইলেকশন করতে যাচ্ছেন এবং সেটা 100% আইন শৃঙ্খলার দিক দিয়ে পারফেক্ট হবে, এটা আশা করাটা সম্পূর্ণরূপে বোকামি। তবে হ্যাঁ, আমাদেরকে চিন্তা করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে যুক্তিসঙ্গত একটা ইলেকশন হয়, যাতে মেজরিটি মানুষ খুশি হয়, মেজরিটি ভোটাররা যেন পার্টিসিপেট করে, নির্ভয় যেন মানুষ ভোট দিতে চায়, এবং নারী নির্বাচনী দলগুলো যেন তারা বড় ধরনের কোনো প্রশ্ন তুলতে না পারে। আলটিমেটলি মানে ছোটখাটো কিছু সমালোচনা থাকা সত্ত্বেও বা গরমিল থাকা সত্ত্বেও যদি আমরা 70-80% যদি একটা ভালো ভোট করতে পারি, দেখেন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটই দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে, মানুষ ভোট দিতে গিয়ে ভয় পেয়েছে। এগুলো থেকে মানুষকে যদি আমরা আশ্বস্তের একটা জায়গায় নিয়ে আসতে তো আসলে অনেক সময় লাগে। তো তারপরেও যদি আমরা মোটামুটি একটা মানে ভালো গ্রহণযোগ্য, সবার কাছে, মেজরিটি পিপলের কাছে গ্রহণযোগ্য, মেজরিটি দলের কাছে গ্রহণযোগ্য এমন একটা ইলেকশন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এটা খুব ভালো হবে। এবং এই ধরনের ইলেকশন হওয়ার সম্পূর্ণ উপাত্ত তথ্য আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের দেশে কিছু দুর্ঘটনা ঘটতেই পারে, ইলেকশনের পূর্বে এই ধরনের দুর্ঘটনা ঘটে, প্রত্যেক ইলেকশনে বাংলাদেশে ঘটেছে, অতীতেও ঘটেছে, সুতরাং এখনো ঘটবে, এটা খুব স্বাভাবিক। বাট এগুলোকে ছাপিয়ে উঠে বাংলাদেশ একটা নতুন উদ্যমী, শক্তিশালী এবং প্র্যাগম্যাটিক বাংলাদেশ হতে যাচ্ছে, এটাই হচ্ছে সম্পূর্ণ আশার বিষয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এইবারে যে গণভোট হচ্ছে, এই গণভোটটা বাংলাদেশের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা তৈরি করবে। কারণ যে সংস্কারগুলোর কথা ওখানে রয়েছে এগুলো কিন্তু দেখেন, যেটা প্রফেসর হাসান বললেন যে যে যদি আমরা পরবর্তী যে দল ক্ষমতা আসবে, সেটা জামাত আসুক, বিএনপি আসুক, এই সংস্কার দিয়ে যদি আমরা তাদেরকে ট্রান্সপারেন্ট করতে না পারি, অ্যাকাউন্টেবল করতে না পারি, তাকে যদি আমরা যদি সমালোচনার মাঝে রাখতে না পারি এবং অ্যাকাউন্টেবিলিটি যদি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু যে কোনো দল বাংলাদেশে আসলে সে কিন্তু ফ্যাসিবাদ হয়ে যাবে। কোনো দলই তো বাংলাদেশে ক্ষমতা আসলে ক্ষমতা ছাড়তে চায় না। বিএনপি ক্ষমতা আসবে, বিএনপির অতীতের কিন্তু ইতিহাস আছে, তত্ত্বাবধায়ক সরকার তারা বোঝে না, তারাও একটা ইলেকশন করেছিল। সুতরাং পরবর্তী যে দলেই ক্ষমতা আসুক তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আমাদের সমস্যাগুলো দরকার। এর মধ্যে দিয়ে আমরা প্রশ্ন ছুটতে পারবো তাদের প্রতি, এর মধ্যে দিয়ে আমরা তাদেরকে ভোট থেকে পরবর্তীতে 5 বছর পর ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবো যদি তারা মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ না করে। সুতরাং গণভোটটা আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর ভোট গুরুত্বপূর্ণ, বা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য এই গণভোটটি, অর্থাৎ গণভোটে ভোটটি। জি, ডক্টর কবির হাসান, আপনি যোগ করতে চান? দুটো জিনিস এক করতে যাচ্ছি। এখনো আমি একটু আশার আলো দেখতে পাচ্ছি যে ইলেকশনটা হয়তো অ্যাকসেপ্টেবল হবে। কারণ আপনি জানেন যে আর্মিকে ওদের ম্যাজিস্ট্রেসি খবর দেওয়া, মানে ক্ষমতা দেওয়া হয়েছে, আর্মি করে মাঠে নামাবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে একটা কম্বিং অপারেশন করবে। যে সমস্ত অস্ত্র বাইরে আছে, অনেক অস্ত্র কিন্তু বাইরে আছে, আওয়ামী লীগের লোকদের হাতে টাকা আছে, তারা গুপ্ত অবস্থায় আছে। তবে বিএনপি তো গত 18 মাস ধরে চাঁদাবাজি করেই যাচ্ছে। যদি ওরা স্ট্রং থাকে, বাংলাদেশের ফোর্স এবং জনগণের যে উচ্ছ্বাস, এটা এই কারণে আমাদের বিপ্লব হলো, তারা যদি একসাথে থাকে তাহলে ইলেকশনটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল লেভেলে হবে। এবং ইলেকশন এটা হওয়াটা জরুরি আমাদের নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য। এবং ভোট জয়ী হওয়া জরুরি, কারণ তা না হলে আমরা একই স্ট্রাকচারের মধ্যে থাকবো, আবার বিএনপি আওয়ামী লীগের মতো স্বৈরাচার হয়ে দাঁড়াবে। যেভাবে কথাবার্তা বলছে, আমি ঢাকায় ছিলাম সপ্তাহখানেক আগে, অলরেডি তারা মানে যারা ক্ষমতায় আছে তারা দেখতেছে কোন দল ক্ষমতায় যাবে, সেইভাবে ওদের মানে ডে টু ডে ওদের বিহেভিয়ার চেঞ্জ করে। এইটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এই ডিএনএটা চেঞ্জ করতে হলে আমাদের লং টার্ম চেঞ্জ, এবং গণভোটই সেটা আমাদেরকে পথ দেখাবে।
জি, এর মধ্যে এই প্রচারণা বিভিন্ন পক্ষ থেকে চালানো হচ্ছে যাতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া হয়, আবার না ভোট দেওয়ার পক্ষে একটি গোষ্ঠী তারা প্রকাশ্যেই নেমেছে, তারা সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করছে এবং আমরা জাতীয় পার্টির মুখে প্রকাশ্যে না ভোটের কথা শুনছি। আমরা বিএনপিরও কোনো একটি অংশ যারা গোপনে না ভোটের কথা বলছে, অর্থাৎ যে 1.5 বছরের বেশি সময় ধরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চেষ্টা করছেন যে সংস্কারের মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা, সেটি না ভোট দিয়ে 1.5 বছর পরে কেউ বেইমানি, আমি যদি শব্দটি উচ্চারণ করি যে বেইমানি করার চেষ্টা করছেন, একেবারে জুলাইয়ের অভ্যুত্থান, জুলাইয়ের বিপ্লবের সঙ্গে বেইমানি করার চেষ্টা করছেন। জনগণ তাদেরকে নিঃসন্দেহে ব্যালটের মাধ্যমে তো জবাব দিতে হবে, জনগণকে তো বলতে হবে যে না আমরা সংস্কার চাই, রাজনৈতিক নেতারা যাই করুক। তো আমরা প্রত্যাশা করি যে গণভোটে হ্যাঁ ভোট হয়তো জয়যুক্ত হয়ে বের আসবে, বাংলাদেশ সংস্কারের পথে হাঁটবে। প্রফেসর ডক্টর কবির হাসান এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে, দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল আবারও রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।